শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আজকের ভিডিওতে আমরা জানব ইউরেনিয়াম, পরমাণু ও পারমাণবিক শক্তি সম্পর্কে। প্রিয় দর্শক, মনে করুন আপনার হাতে 1 গ্রাম, মাত্র ছোট্ট 1 গ্রাম ইউরেনিয়াম যদি থাকে, তো এই ইউরেনিয়াম পোড়ালে যে শক্তি উৎপন্ন হবে, সেই শক্তি যদি আপনি উৎপন্ন করতে চান, তাহলে 3 টন কয়লা পোড়াতে হবে আর 1 টন তেল পোড়াতে হবে। 3 টন কয়লা এবং 1 টন তেল যদি আপনি পুড়িয়ে তাপ শক্তি যেটা অর্জন করবেন, সেই পরিমাণ তাপ শক্তি অর্জন হবে মাত্র 1 গ্রাম, মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম পুড়িয়ে। তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রকল্প বা পারমাণবিক শক্তি বের করার জন্য যে প্রকল্প, সেটা হচ্ছে ইউরেনিয়াম থেকেই, ইউরেনিয়ামের পরমাণু থেকে পারমাণবিক যে শক্তি, সেই শক্তিটা উদ্ভব হয়। তো এই যে বিশাল একটা শক্তি, এই শক্তি যাতে ইরানের হাতে চলে না আসে বা ইরান যাতে এই শক্তি না পেতে পারে, এই জন্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কেন্দ্র ছিল বা পারমাণবিক গবেষণা যে কেন্দ্রটা ছিল, সেটা ইসরায়েল এবং আমেরিকা মিলে ধ্বংস করার চেষ্টা করেছে। তো ইউরেনিয়াম কিভাবে এত শক্তি পায়, কিভাবে এত শক্তিশালী হয়, এটা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে পরমাণু নিয়ে, যে পরমাণু আসলে কি। দেখুন, পরমাণু হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত কিছু, যেমন আমরা মানুষ, প্রাণী, তেমনি গাছপালা, তেমনি মাটি, পানি, গ্যাস যা আছে, এমনকি আকাশের তারকাগুলিও এই পরমাণু দ্বারা গঠিত। পরমাণু কিন্তু খালি চোখে দেখা যায় না। এই পরমাণু খুবই অদৃশ্য, বলতে পারেন হচ্ছে অদৃশ্যর অদৃশ্য হচ্ছে পরমাণু। তো এই পরমাণু সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলছেন, আসুন আমরা যদি সূরা আনামের 59 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 117 নম্বর আয়াত একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে আল্লাহ বলছেন অদৃশ্য থেকে দৃশ্যমান বস্তু সৃষ্টি করেন। তো দেখেন এই কথাটা আজকে কিভাবে মিলে যাচ্ছে, যে পরমাণু হচ্ছে অদৃশ্যর থেকেও অদৃশ্য, যেটা আপনি খালি চোখে তো দেখতে পারবেনই না, সাধারণ কোনো মাইক্রোস্কোপেও আপনি এটা দেখতে পারবেন না। এটা দেখে মাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা, এবং যাদের কাছে এই পরমাণু গবেষণা কেন্দ্র আছে, সবার কাছে নেই। পৃথিবীতে মাত্র 9টি দেশ, পৃথিবীতে মাত্র 9টি দেশের নিকট রয়েছে এই পরমাণু গবেষণা কেন্দ্র, যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র। তো তাদের গবেষণায় তাদের বিজ্ঞানীরা শুধু দেখতে পায় এই পরমাণু। তাহলে কোরআনে যা আল্লাহ বলেছেন যে আল্লাহ অদৃশ্য থেকে দৃশ্যমান বস্তু সৃষ্টি করেন, কতটা মিলে গেল আলহামদুলিল্লাহ। দেখুন, অদৃশ্যের অদৃশ্য হচ্ছে পরমাণু। সেই অদৃশ্য বস্তু দিয়ে কত বড় দৃশ্যমান পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন। শুধু পৃথিবী নয়, পুরো ইউনিভার্সাল সৃষ্টি করেছেন আল্লাহ এই অদৃশ্য বস্তু থেকে। তো এখন আমরা যদি আরেকটু বুঝি যে কিভাবে পরমাণু দিয়ে এই সমস্ত বস্তু গঠিত হয়। ধরুন আপনার নিকট 1 টুকরো আপেল আছে। তো 1 টুকরো আপেল আছে মানে আপনার হাতে কি আছে? আপেল কি দ্বারা গঠিত? প্রথমে লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত হয়েছে আপেল। যেমন একটি একটি বালুকণা মিলে কিন্তু তৈরি হয় বিশাল বালুচর, কিন্তু ওখানে একটি একটি বালুকণা থাকে। তদ্রূপ ধূলিকণা, একটু ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা মিলে কিন্তু এই মাটি তৈরি, এবং মাটির বিশাল, এগুলোই হচ্ছে একটা ধারণা। তো যাই হোক, সেই আপেলের যে গঠিত হয়েছে কোষ দ্বারা, এই কোষ আবার গঠিত হয় সেল বা টিস্যু দ্বারা। এই টিস্যু বা সেল তৈরি হয় অণু দ্বারা, আর অণু তৈরি হয় পরমাণু দ্বারা। তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরমাণু, তারপরে অণু, তারপরে হচ্ছে টিস্যু বা সেল, তারপরে কোষ, তারপরে পূর্ণাঙ্গ একটা আপেল হোক বা যে কোনো একটা উদ্ভিদ, গাছ হোক, প্রাণী হোক, ঠিক এই প্রক্রিয়াই তৈরি হয় বা গঠিত হয়। তো এখন এই ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করি, যেখানেও আমরা যদি সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেছেন,
তিনিই আবার তা ফিরিয়ে আনবেন। দেখুন এই আয়াতটা যদি ভালোভাবে লক্ষ্য করুন যে তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই আবার তা ফিরিয়ে আনবেন। আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি যে এই পরমাণু দ্বারা আমরা সবাই গঠিত, সমস্ত বস্তু গঠিত, কিন্তু পরমাণু ধ্বংস করা যায় না বা শেষ করা যায় না। আপনি এই পরমাণুকে ধ্বংস করতে পারবেন না বা শেষ করতে পারবেন না, এটা থেকে যাবে। আমরা মানুষ, আমরা একদিন মরে যাব। আমাদের আগেও অনেক মানুষ মরে গিয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মরে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী মরে গিয়েছে, অনেক বস্তু ধ্বংস হয়ে গিয়েছে। তো এই যে মানুষগুলি মরে যাওয়ার পর, প্রাণীগুলি মরে যাওয়ার পর, মানুষগুলি মরে যাওয়ার পরে যে তাদের দেহের ধ্বংসাবশেষ কিছুই অবশিষ্ট নাই, কিন্তু পৃথিবীতে তারা যে পরমাণু দ্বারা গঠিত ছিল প্রত্যেকের পরমাণু কিন্তু এই প্রকৃতিতেই রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ডাক দিবেন এই পরমাণুগুলিকে, এই অদৃশ্য বস্তুগুলিকে, তখন সবাই আবার পরমাণু থেকে অণু, অণু থেকে কোষ, কোষ থেকে সম্পূর্ণ দেহ নিয়ে আবার ফিরে আসতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পাটে পাটে বুঝতে বলেছেন, চেষ্টা করতে বলেছেন এবং চিন্তা করতে বলেছেন যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করা হয়েছে নিদর্শন রূপে। এগুলো বুঝবে শুধুমাত্র যারা চিন্তাশীল। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব যে পরমাণু সম্পর্কে হয়তো আপনারা একটু ধারণা পেয়েছেন যে পরমাণু কি। এখন যদি আমরা এই পরমাণু কোথা থেকে শক্তি পায়, পৃথিবীতে যত পরমাণু আছে, যেমন প্রাণীর দেহের একটা পরমাণু, গ্যাসীয় পদার্থের জন্য আর এক ধর্মের পরমাণু, মাটি ধাতব পদার্থের জন্য যেমন লোহা, ইস্পাত, সোনা, রূপা, এগুলোর জন্য আর এক ধরনের পরমাণু। তো দেখুন পৃথিবীতে মাত্র দুইটি পদার্থ, ইউরেনিয়াম U-235 এবং প্লুটোনিয়াম P-239। এই যে দুইটি পদার্থের যে পরমাণু, এই পরমাণুগুলি শক্তি দেয়, এই পরমাণু ভেঙে গেলে শক্তি দেয়, কিন্তু প্রাণীদেহের যে পরমাণুগুলি আছে সেগুলি শক্তি দিয়ে গঠিত হয়। এখানে পরিষ্কার যে প্রাণীদেহের যে পরমাণুগুলি আছে সেগুলি হচ্ছে শক্তি দিয়ে গঠিত, শক্তি দিয়ে গঠিত। আর ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম এর যে U-235 এবং P-239 এই গ্রুপের যে পরমাণুগুলি আছে সেগুলি শক্তি দেয়, প্রচণ্ড শক্তি দেয়। ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতিতে পাওয়া একটি ধাতব পদার্থ। যেমন আমরা অন্যান্য খনিজ পদার্থ পাই, যেমন কয়লা পাই, লোহা পাই, ইস্পাত পাই, তেল পাই, গ্যাস পাই, ইত্যাদি পাই, ঠিক সেরকম হচ্ছে ইউরেনিয়াম একটি ধাতব পদার্থ যেগুলো খনিতে পাওয়া যায় মাটি অথবা পাথরের মধ্যে। তো 1789 সালে জার্মান বিজ্ঞানী মার্টিন ক্লাফরথ তিনি পিস বেল্ট নামক একটা পাথর পান এবং এই পাথরটা গবেষণা করে যে ধাতুটা তিনি পান সেটারই নাম দেন হচ্ছে ইউরেনিয়াম, সেটাই ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম নিয়ে তখন থেকেই একটা গবেষণা চলছিল। তারপর 1938 সালে দুইজন জার্মান বিজ্ঞানী, অটো হান এবং লিজ মাইনর, এই দুই বিজ্ঞানী কিন্তু গবেষণা করে তারা একটা পর্যায়ে যান যে ইউরেনিয়ামের পরমাণুর মধ্যে অফুরন্ত শক্তি লুকিয়ে আছে, তারা খুঁজে পান। তো তখন তারা আরও গবেষণার জন্য এর পিছনে লেগে পড়েন যে কিভাবে এই পরমাণু বের করে এই শক্তিটাকে কাজে লাগানো যায়। তো এই প্রক্রিয়ার জন্য কি করে, প্রথমে খনি থেকে ওই পিস বেল্ট পাথর অথবা মাটি উত্তোলন করে নিয়ে আসা হয় গবেষণাগারে, পারমাণবিক গবেষণাগারে নিয়ে আসা হয়। ওইখানে এনে প্রথমে ইউরেনিয়ামের যে মাটির দলাটা বা পাথরটা ওটা মেশিনের মাধ্যমে ক্রাশিং করে পাউডার করা হয়। যখন পাউডার হয়ে যায় তখন ওই পাউডারগুলিকে সেন্ট্রিফিউজ একটা মেশিন আছে, সেই মেশিনের ভিতরে দিয়ে চালনা করা হয়, চালনা করে তরল করে ওটাকে গ্যাসীয় একটা রূপ ধারণ করা হয়। যখন এটা গ্যাস তৈরি হয়ে যায় তখন ওইটাকে বলে ইউরেনিয়াম
হেক্সোফ্লোরাইড বা ইউএফসি। তো এই ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড বা ইউএফসিকে আস্তে আস্তে ঠান্ডা করা হয় এবং আবার পুনরায় এইটার ভিতরে থেকে U-238 এবং U-235, মানে ইউরেনিয়ামের ভিতরে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে U-238 এবং U-235। তো U-235 হচ্ছে পরমাণুর জন্য উপযুক্ত, পারমাণবিক শক্তির জন্য, এবং U-238 সেটা উপযুক্ত নয়। তো বিজ্ঞানীরা এটাকে ভাগ করে ফেলেন, যেগুলি U-235 সেগুলি তারা আলাদা করেন, সেগুলিকে সমৃদ্ধশালী করতে থাকেন, আর যেগুলি U-238 ওগুলিকে আলাদা রেখে দেন। তো যখন এই আবার পুনরায় পাউডার করে U-235 সংগ্রহ করা হয়, তখন এগুলিকে আরও ছোট ছোট দানায় পরিণত করে। দানায় পরিণত করার পরে এইটাকে একটা রডের স্টিকের ভিতরে আস্তে আস্তে ভরে রাখে এবং ভরে এগুলোকে বিক্রিয়া করার জন্য প্রস্তুত করে। তো দেখুন, একটা ইউরেনিয়ামের পরমাণুতে 92টি প্রোটন, 92টি ইলেকট্রন এবং 143টি নিউট্রন থাকে একটি ইউরেনিয়ামের পরমাণুতে। তো যখন এটা বিক্রিয়া করে, যখন বিজ্ঞানীরা এটাকে বিস্ফোরিত করতে চান বা যখন এটাকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে চান, তখন এই একটা পরমাণুকে বাহির থেকে অন্য একটা ধাতব পদার্থের নিউট্রন দিয়ে আঘাত করা হয়। যখন এই আঘাতটা করে বাহির থেকে অন্য একটা নিউট্রনে এই ইউরেনিয়ামের পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করে, তখন এই ফেটে যায়, তখন পরমাণুটা ফেটে যায়। আর যখন ওই পরমাণুটা যখন বিস্ফোরিত হয়ে ফেটে যায়, তখন ওই পরমাণু থেকে আরও কয়েকটি নিউট্রন বের হয়। বিষয়টা হচ্ছে এরকম যে একটা নিউট্রনে আর একটা নিউট্রনকে আঘাত করলো এবং ওটা ফেটে যেয়ে আরও 5টা বা 10টা নিউট্রন বের হলো। ওই 10টা গিয়ে যখন তার পাশের নিউট্রনগুলিকে যখন আঘাত করে, তখন ওই 10টা থেকে একটা থেকে তখন 100টি করে নিউট্রন বের হতে থাকে। তারপরে যখন আঘাত করে তখন 1000টি বের হতে থাকে। তারপরে যখন আঘাত করে 1 লক্ষ বের হতে থাকে। তারপরে যখন আঘাত করে 1 কোটি বের হতে থাকে। মানে এই একটা চেইন বিক্রিয়া শুরু হয়ে যায়। আর এই চেইন বিক্রিয়া যখন শুরু হয়, তখন অত্যাধিক তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তো এইটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রণ করলে এটা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে আসে। আর যখন নিয়ন্ত্রণ করা যাবে না, তখন এই জিনিসটা এরকম শুধু বাড়তেই থাকবে এবং একদিক দিয়ে বাড়বে, যাবে এবং ধ্বংস করতে থাকবে। এটাই হচ্ছে পারমাণবিক শক্তি। যখন পারমাণবিক চুল্লিতে এই সিস্টেমটা করা হয়, তখন ওটা বিদ্যুৎ তৈরির কাজে লাগে, অফুরন্ত বিদ্যুৎ তৈরি হয়। কারণ এখানে প্রচণ্ড পাওয়ার। আপনাদেরকে আগেই বলেছি যে 1 গ্রাম ইউরেনিয়াম 3 টন কয়লার সমান তাপ শক্তি দিবে। ঠিক এই প্রক্রিয়ায় তাপ শক্তি দিতে থাকে। তখন এটাকে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় চুল্লি থাকে এবং নিয়ন্ত্রণ করার জন্য চেম্বার থাকে, ওখানে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে কমানো হয়। কিন্তু যদি পারমাণবিক বোমায় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু, কারণ বোমা একটা দেশের উপরে মারলে তখন ওইটাকে আর নিয়ন্ত্রণ করা যায় না, তখন ওইটার বিশাল ক্ষতি সম্মুখীন হইতে হয়। ইচ্ছে মতন জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়ে তারপরে যদি থামে, তাছাড়া ওকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নাই। এত পাওয়ার। যেখানে এই পারমাণবিক ব্লাস্ট হবে, সেখানে 500 থেকে 600 কিলোমিটার বেগে ঘন্টায় পার আওয়ারে বাতাসের মতো শক্তি বয়ে যায়, যার সামনে কোনো কিছুই টিকে থাকতে পারবে না। ঘর বাড়ির দরজা জানালা, বড় গাছ, বিল্ডিং, কোনো কিছুই টিকে থাকতে পারবে না। এত পাওয়ার সৃষ্টি হয় এবং সেটা ধ্বংস চালাতেই থাকে। তো নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন যে পারমাণবিক যে শক্তি, সেটা কত বড় শক্তি। যদি আমরা ভালো কাজে ব্যবহার করি, তাহলে আমাদের পৃথিবী হবে শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপন্ন করলে সেই বিদ্যুৎ, এত পরিমাণ বিদ্যুৎ থাকবে যে 1 মিনিটের জন্যও সেই দেশে কারেন্ট যাবে না, যদি মেশিনের বড় ধরনের কোনো সমস্যা না হয়। আর যদি বোমা বানাই, তাহলে শহরের পর শহর
ধ্বংস করে দেওয়া যাবে এই পারমাণবিক দিয়ে। তো পারমাণবিক গবেষণা কেন্দ্র এটা কতটা পাওয়ারফুল আর কতটা শক্তিশালী সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন প্রিয় দর্শক। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু পারলাম আমি বললাম, ভুলভ্রান্তি হলে শুধরে দেবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন।